বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা 8 মার্কে আসতে পারে, যেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি আলোচনা করো। অথবা আসতে পারে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ও পরিধি আলোচনা করো, বা রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ও পরিধি আলোচনা করো, বা আসতে পারে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ও পরিধি আলোচনা করো। সে যাই আসুক না কেন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কিত যে প্রশ্নই আসুক, এর মধ্যেই কিন্তু তোমরা তোমাদের উত্তর পাবে এবং ভিডিওর মধ্যে এর বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তবে এই নোটসটি যেভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সম্পূর্ণ নোটসটি যদি তোমরা কমপ্লিট করতে পারো এবং এইভাবে যদি পরীক্ষার হলে লিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো মার্কস কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। এবং এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা যেটা জানবো, তোমাদের একাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি আলোচনা করো। অথবা এই প্রশ্নটাকে তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ও পরিধি আলোচনা করো। আবার প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা ও পরিধি আলোচনা করো, বা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা আলোচনা করো। তো এই যেভাবেই প্রশ্নটা আসুক, তোমরা যেভাবে উত্তরটা লিখবে, সম্পূর্ণ উত্তরের নোটসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবং তোমাদের একটা কথা বলি, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমাদের এবছরের ফাইনাল পরীক্ষায় আসার জন্য। অতএব এটা অবশ্যই ভালো করে পড়ে ফেলবে। সম্পূর্ণ নোটসটা তোমাদের সামনে তুলে ধরছি, এবং যেভাবে নোটসটা তুলে ধরা হয়েছে, খুবই স্ট্যান্ডার্ড নোটস তুলে ধরা হয়েছে, যার জন্য এইভাবে লিখলে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পাবে। এবার সম্পূর্ণ নোটসটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, প্রথম তোমরা সংজ্ঞা বলে হেডিং করবে, তারপরে লিখবে সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্রবিজ্ঞান। মানব সমাজ ও মানব সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে। ফলে রাষ্ট্রবিজ্ঞানের সর্বজন গ্রাহ্য কোনো সংজ্ঞা নির্দেশ করা সম্ভব হয়নি। কারো মতে রাষ্ট্রবিজ্ঞান, কারো মতে রাষ্ট্রবিজ্ঞান হলো বলে পয়েন্ট করবে, কারো মতে রাষ্ট্রবিজ্ঞান হলো বলে পয়েন্ট করে এবার লিখবে বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। কে বলেছেন? একটা দাগ দিয়ে অ্যালান বল। পরেরটা দেখো, মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পার্টি হলো রাষ্ট্রবিজ্ঞান। একটা দাগ দিয়ে লিখবে ডেভিড ইস্টন। আবার দেখো, তারপরে প্যারা করে লিখবে ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়, ডাল। এবার প্যারা করে লিখবে অর্থাৎ ব্যাপক অর্থে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা ক্ষমতা, শাসন ও কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী একটি সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থা। এই যে পাঠটা বললাম, ধরো এবার পরীক্ষায় তোমাদের শুধু একটা প্রশ্নের সঙ্গে জয়েন্ট দিয়ে দিল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা লেখো, তখন জাস্ট রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা কিন্তু এই যে ফার্স্টে যে পাঠটা বললাম, এই পাঠটা লিখলেও কিন্তু হবে। পরের তোমরা মেইন যে পয়েন্ট করবে, রাষ্ট্রবিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞা। কি লিখবে? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী এবং তার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে বিভিন্ন রকম রাজনৈতিক ব্যবস্থা ও তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। স্বাভাবিক কারণে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের ভিন্ন ভিন্ন ক্ষেত্রগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা কী কী? একটা হলো রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং আরেকটা হলো অরাষ্ট্রকেন্দ্রিক বা রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা। নিম্নে এদের সম্পর্কে আলোচনা করা হলো। এবার তোমরা হেডিং করবে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেকি সংজ্ঞা বলে হেডিং করবে। সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীরা বা সনাতন রাষ্ট্রবিজ্ঞানীরা সনাতনভাবে বা সনাতন ধারণা অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশের ক্ষেত্রে রাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলী, রাষ্ট্রের উৎপত্তি, উদ্দেশ্য, কার্যাবলী প্রভৃতি বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়েছে সেই শাস্ত্র হল রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক সংজ্ঞা, বা সেই শাস্ত্রই হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক সংজ্ঞা। এবার তারপরে যে পয়েন্টটা করবে সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানীগণ। এবার কি লিখবে? বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যে রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ব্লুন্টসলি, গেটেল, লিকক, ক্যাটলিন, বার্জেস ইত্যাদি উল্লেখযোগ্য। রাষ্ট্রকেন্দ্রিক ধারণার বিভিন্ন সংজ্ঞাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বলে লিখবে এবার বার্জেস। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। ব্লুন্টসলি বলে লিখবে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা রাষ্ট্রের বিজ্ঞান বলতে পারি। গার্নার বলে লিখবে রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। গেটেল বলে লিখবে রাষ্ট্র কী ও তার বিশ্লেষণমূলক আলোচনা সম্বন্ধে রাজনৈতিক আলোচনায় হলো রাষ্ট্রবিজ্ঞান। এবার পরের পয়েন্ট করবে পরিধি বা সীমাবদ্ধতা। কি লিখবে? রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, এর বেশ কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা? ফার্স্ট পয়েন্ট করবে সংকীর্ণতা। বিজ্ঞানী রুবসন, ল্যাসওয়েল, অ্যালান বল প্রভৃতির মতে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সম্পূর্ণ সংকীর্ণ দোষে দুষ্ট। শুধু রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে এটিই সীমাবদ্ধ। পরের যে পয়েন্টটা করবে কৃত্রিম, খামখেয়ালি ও আইন কেন্দ্রিক। কি লিখবে? ম্যাকেঞ্জির মতে
রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে কৃত্রিম, খামখেয়ালিপূর্ণ ও অধিক মাত্রায় আইনকেন্দ্রিক বলেছেন। পরের পয়েন্টে লিখবে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ উপেক্ষিত। আচরণবাদী বিজ্ঞানীরা তীব্র সমালোচনা করে বলেছেন ব্যক্তি ও গোষ্ঠীর আচার ও আচরণের কোনো সুযোগ নেই। পরের এবার যে মেইন পয়েন্ট আমাদের পরেরটা, মানে আমরা দুটো সংজ্ঞা পড়ব, একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আর একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তো এই যে পার্টটা আমরা বললাম, এটা বললাম রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অর্থাৎ এর মধ্যে আমরা কী কী পেলাম দেখো। এর মধ্যে আমরা যেটা পেলাম রাষ্ট্রবিজ্ঞানের প্রথমে সংজ্ঞা দিলাম, রাষ্ট্রকেন্দ্রিকের সংজ্ঞা দিলাম, তারপরের পয়েন্টে কারা কারা কী কী সংজ্ঞা দিয়েছে কোন কোন বিজ্ঞানীরা সেটা পড়লাম, তারপরে তার সীমাবদ্ধতাগুলো পড়লাম এবং এবার আমরা মানে 3টে পয়েন্টের উপর প্রত্যেকটা পয়েন্টকে বিশ্লেষণ করলাম। তারপরে আমরা যে মেইন পয়েন্ট করবো রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক বা রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা। এবার ঠিক একইভাবে সংজ্ঞা বলে পয়েন্ট করব, কি লিখব, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমালোচনার সূত্র ধরেই অরাষ্ট্রকেন্দ্রিক বা রাষ্ট্রনিরপেক্ষ বা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞার উৎপত্তি। এই সংজ্ঞায় বলা হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোনো গোষ্ঠীর বা কোনো ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়ে আলোচনা করে। এবার অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানীগণ, যেমন করে লিখেছিলাম রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানীগণ, ঠিক একইভাবে সেকেন্ড পয়েন্ট এটার অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানীগণ। গ্রাহাম ওয়ানাস, ডেভিড ইস্টন, প্যান্ডেল, রবার্ট ডাল, অ্যালান বল, আর্থার বেন্টলে প্রভৃতি উল্লেখযোগ্য। বিভিন্ন মতে অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলো হলো, এবার রবার্ট ডাল বলে লিখলাম ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়। ডেভিড ইস্টন বলে লিখলাম রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ করানোর পাঠ। অ্যালান বল বললাম রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক বিষয় যা বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। আবার ঠিক একইভাবে সীমাবদ্ধতা ও পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ও ত্রুটিমুক্ত নয়। কি কি তার সীমাবদ্ধতাগুলো রয়েছে, তার ফার্স্ট পয়েন্ট অসম্পূর্ণ আলোচনা। সমালোচকদের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে যদি রাষ্ট্রের কোনো স্থান না থাকে তাহলে তা নিছক অসম্পূর্ণ আলোচনা। রাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে ওঠে রাজনৈতিক আচরণ। তারপরে পয়েন্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক বক্তব্য। অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে ব্যক্তি ও গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাছাড়া অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার প্রবক্তারা যেভাবে সব ধরনের বিরোধকে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় হিসেবে আলোচনা করে তাও বাস্তবে সম্ভব নয়। পরের পয়েন্ট মার্ক্সবাদীদের অভিমত। মার্ক্সবাদীরা মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনা প্রকৃতপক্ষে শ্রেণী চরিত্রকে আড়াল করার চেষ্টা। পুঁজিবাদের সমাজে রাষ্ট্র যে শ্রেণী শোষণের যন্ত্র, এই বাস্তবতাকে এড়িয়ে যায় অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এবং লাস্ট আমরা অবশ্যই উপসংহার লিখব। সব কিছু মিলিয়ে এই সম্পর্কে আসা যায় যে মত ও আধুনিক সমাজ জীবনের ও রাজনৈতিক ক্রিয়াকলাপ, সাংস্কৃতিক জীবন সবই রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাই বিজ্ঞানভিত্তিক আলোচনার সম্পর্কিত বিভিন্ন বিষয় বিচার ও বিশ্লেষণ করাই হলো রাষ্ট্রবিজ্ঞান। এই হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। এবার দেখো তোমাদের পরীক্ষায় যদি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা আসে তাহলে শুধু যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার যে পার্টটা বললাম সেই পার্টটা বলে দেবে। আবার যদি শুধুমাত্র অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা আসে তাহলে শুধুমাত্র অরাষ্ট্রকেন্দ্রিক যে পার্টটা বললাম সেই পার্টটা বলে দেবে। যদি দুটো পার্টি আসে তাহলে দুটো পার্টি উল্লেখ করবে। ঠিক এইভাবে মানে যে 3টে পার্টের উত্তর হলো, উত্তরটা তোমাদের ব্যাখ্যা করলাম 3টে পার্টে। প্রথম পার্টে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আলোচনা করলাম, দ্বিতীয় পার্টে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, তার সীমাবদ্ধতা, বিজ্ঞানীগণের নাম আলোচনা করলাম এবং তৃতীয় পার্টে রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা, তার বিজ্ঞানীগণের নাম এবং তার সীমাবদ্ধতা আলোচনা করলাম। মানে মোট টোটাল 3টে পার্ট। তো এই 3টে পার্ট নিয়ে আলোচনা করলে, আর যদি বলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি আলোচনা করো তাহলে সম্পূর্ণ অংশটাকেই লিখতে হবে। যদি রাষ্ট্রবিজ্ঞানের শুধু রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আসে তাহলে শুধু রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা ও পরিধিটা লিখতে হবে। আর যদি শুধু রাষ্ট্রবিজ্ঞান আসে তাহলে শুধু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা লিখেই রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাটা লিখবে। কথাগুলো বুঝে নেবে। এইভাবেই কিন্তু প্রশ্নটা সেট করবে। ঠিক যেটুকু প্রশ্নে চাইবে সেটুকু উত্তর লিখবে। কিন্তু এই 3টে প্রশ্নই ভালো করে পড়ে রাখবে, কারণ এই পাঠের দিকে কিন্তু তোমাদের প্রশ্ন আবার আসবেই, এরকমই একটা ব্যাপার। এবং এই প্রশ্নটা একদম হুবহু কমন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম। তো এই হলো তোমাদের নোটস। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন শর্ট টাইপের কোশ্চেন দেখার জন্য চ্যানেলের প্লে লিস্টে যাও, সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক আলোচনা দেখতে পাবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।